আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে সাজা দেওয়া হয়েছে 10 বছর, 10 বছর, 10 বছর করে মোট 30 বছর। কিন্তু এটি আহ একযোগে যেহেতু ভোগ করতে হবে, ফলে সেটি গড়ে 10 বছর দাঁড়াচ্ছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, কেন, কারা, কখন, কি অভিযোগ তাকে এই রায়ে দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে, এবং এই সাজায় কি হবে হাসানুল হক ইনুর? এইটুকু একটু খুবই সংক্ষেপে জানার চেষ্টা করব। আমার সঙ্গে যুক্ত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর এবং আন্তর্জাতিক ভাবে যিনি মানবাধিকার নিয়ে কাজ করেন, মানবাধিকার বিষয়ক আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি পাল। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনি শুনছেন আশা করি আমাকে? জি, আমাকে শোনা যাচ্ছে আশা করি। জি, আপনি একদম যদি সরাসরি একটু চলে যাই, যে এই যে হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে রায় দেওয়া হলো, কি হবে এই রায়ে? তার পরিণতি কি হবে? রায়ের পরিণতি বা কি হতে পারে? দেখেন, এই যে একটা ক্যাঙ্গারু কোর্টের একটা প্রহসনমূলক বিচারের মাধ্যমে তাকে একটা 10 বছরের সাজা দেওয়া হয়েছে, যেটাকে তারা বলছেন যে একযোগে চলবে আর কি, 30 বছরের সাজা। বাট যেহেতু তিনটা একসাথে ব্লেন্ড করে চলবে, 10 বছর হবে। এই সাজাটা কিন্তু এই মুহূর্তে কার্যকর হবে না, তাই না? এরপরে একটি আপিলের প্রক্রিয়া রয়েছে, আপিল বিভাগে যাবে। সুতরাং আমরা এখনই তাকে দোষী সাব্যস্ত করতে পারছি না। আপিলে শুনানি হবে, আপিলের পরে ক্রিমিনাল রিভিউ আছে। এই দীর্ঘ প্রক্রিয়া শেষ হওয়ার পরে ক্রিমিনাল রিভিউতে যদি ক্রিমিনাল লিভ টু আপিল আবার অ্যালাউ হয়ে যায়, বা ক্রিমিনাল রিভিউতে গিয়ে যদি ক্রিমিনাল আপিল আবার অ্যালাউ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবারও বিচার প্রক্রিয়াটা পুরোপুরি ওপেন হতে পারে। সেখানে যদি সিদ্ধান্ত হয়, আবার বিচারিক প্রক্রিয়াটা হতে পারে। এগুলো এখনো অনেক দূরের যাত্রা বাকি রয়ে গেছে। সুতরাং এখানে বিষয়টাকে আমরা কনক্লুসিভলি বলতে পারি না যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং কালকে থেকেই তার সাজা শুরু হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এই যে এখন পর্যন্ত তিনি যে দিনগুলো কারাগারে কাটালেন অন্যায়ভাবে, আরবিট্রারি ডিটেনশনের মধ্যে, এইগুলোও কিন্তু আসলে যুক্ত হবে তার সাজার দিনগুলোর সাথে। সুতরাং এই যে প্রশ্নটা আপনি করেছেন যে সাজার কি হবে, সেটি আমি বলবো যে সাজা এখনই যে তিনি কাটা শুরু করেছেন তা কিন্তু না, কারণ আপিল প্রক্রিয়ার ব্যাপারটি রয়েছে। বাট ইতিমধ্যে তিনি যে কারাগারে দিনগুলো থাকবেন, সেই দিনগুলোকে এর সাথে কাউন্ট করা হবে এবং টোটাল দিনের থেকে বাদ যাবে। যে আপনি শুরুতে একটা শব্দ বললেন, এবং এটা আমরা 2024 5ই আগস্টের পর থেকে আপনারা বলছেন, সবাই বলছে যে ক্যাঙ্গারু কোর্ট। কেন এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলছি এই কারণে, ফার্স্ট অফ অল হচ্ছে এখানে তদন্তকারী কর্মকর্তা, প্রসিকিউশন থেকে শুরু করে বিচারপতি যারা রয়েছেন, তারা প্রত্যেকেই পলিটিক্যালি বায়াসড। তারা প্রত্যেকেই একটা পার্টিকুলার পলিটিক্সে বিশ্বাস করেন, যেটা হচ্ছে একটি সাম্প্রদায়িক পলিটিক্স, যেটা হচ্ছে অ্যান্টি বাংলাদেশ পলিটিক্স, এবং যেখানে তারা জামাতে ইসলামী, বিএনপি, এবি পার্টির মতন যেসব রাইট উইং পলিটিক্যাল পার্টি রয়েছে, সেই পার্টিগুলোতে তারা বিলং করেন। সুতরাং সেই জায়গা থেকে, এবং সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা, যে তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন না। তারা মুক্তিযুদ্ধের সপক্ষের কাউকেই তারা আসলে দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে, এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন ওয়াই হাসানুল হক ইনু ইজ টার্গেটেড। যেটা আপনি বলেছেন যে উনি বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং অসাম্প্রদায়িক বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের তিনি সভাপতি, তিনি 14 দলীয় জোটের অন্যতম সদস্য। এবং সেই জায়গা থেকে তাকে যখন বিচার করা হয়, সেটি কিন্তু শুধুমাত্র তার অপরাধের জন্য বিচার করা হচ্ছে না, তার রাজনৈতিক যে বিশ্বাস। এবং আপনি এই যে জুলাই আগস্টের তার প্রতিটা বক্তব্য, প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স যদি আপনি শোনেন, সেই জায়গার কোনো জায়গাতেই তিনি ছাত্রদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলেন নাই। তিনি কোটাকে, বরং গভর্নমেন্টকে তিনি বলেছেন যে আপনারা মানবিক হন, ছাত্রদের এই দাবিকে মানবিকভাবে বিবেচনা করেন। এবং 2018 সালেই তো কোটা বাতিল করা হয়েছিল। সুতরাং আদালতের আপিলের আগেই এটা প্রশাসনের সিদ্ধান্ত নিতে অসুবিধা কোথায়, সেই কথাগুলো কিন্তু তিনি বলেছেন। ছাত্রদের সাথে তিনি ডায়ালগ করেছেন এবং সকল পক্ষকে তিনি ডায়ালগের মাধ্যমে সমস্যা সমাধান করতে বলেছেন। বাট আনফরচুনেটলি ওনার সেই কথাগুলো কেউ শোনে নাই, এবং ওনার এই কথাগুলোর জন্যই আসলে আজকে ওনাকে বিচার করা হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওনার বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনার যে ভূমিকা, সেই ভূমিকার জন্য, জামাতে ইসলামীর বিরুদ্ধে ওনার যে অবস্থান, সেই অবস্থানের জন্য মূলত তাকে এই বিচারটা করা হয়েছে। কারণ জামাতে ইসলামী মনে করে যে যদি জামাতে ইসলামীকে রাজাকার, আলবদর, আলসামস এবং যুদ্ধাপরাধী বলার জন্য তার যদি বিচার করা হয়, তাহলে বহু লোককে এই ধরনের টার্মগুলো ব্যবহার করা থেকে বিরত রাখতে পারবে জামাত ইসলামী, এবং ইতিহাসকে পুনর্লিখন করতে পারবে জামাত ইসলামী। সেই কারণেই মূলত কিন্তু তাকে এই যে অবরুদ্ধ করে রাখা এবং তার বিরুদ্ধে এরকম একটি মামলায় সূচনা করা। আপনি আরেকটা কারণ বললেন যে যুদ্ধাপরাধী হিসেবে সাজা দেওয়া হলো তাকে। এখন যারা 71-এর মহান যুদ্ধাপরাধী না, মানবতা বিরোধী অপরাধে সাজা দেওয়া হলো। এখন
একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় যে মানবাধিকার লঙ্ঘন যেভাবে হয়েছে, সেই কারণে সেই অপরাধে যাদেরকে সাজা দেওয়া হয়েছিল, তার মানে কি আপনি এটি মেনে করছেন যে তাদেরকে আর এই এখনকার 14 যাদেরকে অভিযোগ করা হচ্ছে মানবাধিকারের অপরাধে দোষী সাব্যস্ত করা হলো, তার মানে এই দুই মানবাধিকার তারা কি প্যারালাল করে ফেলতে চাচ্ছে, আর যে অবশ্যই না, তারাও এটা তো মানবাধিকারের বিরোধী মানে অপরাধ করেছে, এরাও করেছে, এমনটা কিনা? জামাত ইসলামী তো তাই চাচ্ছে, যে তারা যদি ভবিষ্যতের প্রজন্মকে তারা বলবে, দেখো আমাদের যদি 71-এ বিচার হয়ে থাকে এবং সেই জন্য যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের বিচার হয়ে থাকে, তাহলে তো 24-এর ঘটনার জন্য জাসদ, আওয়ামী লীগ তাদেরও বিচার করা হচ্ছে। তারা যদি ওই অপরাধ করে থাকে, আমরাও তো এই অপরাধ করেছি। এই প্রজন্মটা, কারণ আপনি, আমি, বা ধরেন আমরা যারা মুক্তিযুদ্ধের পরিবারের বা অসাম্প্রদায়িক পরিবার থেকে এসেছি, আমরা যারা প্রকৃত ইতিহাসটা জানি, তারা হয়তো আর বেশি দিন তো পৃথিবীতে থাকবো না, তাই না? তো পৃথিবীতে না থাকা একটা অবস্থায় তখন জামাতে ইসলামী কি করবে? তারা সেটাকে জিরো আওয়ার বা সিঙ্গুলারিটির যে কথাটা বলে, সেটাকে ধরে নিয়ে তারা সেখান থেকে রিরাইট করা শুরু করবে। এবং সেই রিরাইট করার বাস্তবতাটা বা প্রেক্ষাপটটা সৃষ্টি করার জন্যই কিন্তু আজকে তাদের যে প্রসিকিউশন টিমের যে সকল রাজাকার এবং আলবদরদের যে জামাত ইসলামী শিবিরের যেসব আইনজীবীরা আছেন, তারা কিন্তু সেই প্রসিকিউশন এখন কাজ করছেন। এবং সেখান থেকে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে, মূল টার্গেটটাই হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটি একটা একটা বাস্তবতা তৈরি করা, যে বাস্তবতাতে জামাতি ইসলামী নিজেদেরকে বলতে পারবে যে দেখো 71-এ আমরা যা করেছি করেছি, কিন্তু 24-এ তো এটা ওনারা করেছে। এই কথাটিকে তারা বলতে চাইবে। মানে এই বিষয়টা সোজা কথা বললে এরকম, তারা এই ন্যারেটিভে যেতে চাচ্ছে যে মুক্তিযুদ্ধ বা 71 এবং 24 সমান, এটা আলাদা এক্স্যাক্টলি করে দেখার, এরকমটাই তারা চাচ্ছে কিনা? এরকমটাই তারা চাচ্ছে, তাদের দৃষ্টিটা আমি সেই দিকেই। আমি আরেকটু জানতে চাচ্ছি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে যখন মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের সাজা দেওয়া হয়েছে, সাজা কার্যকর করা হয়েছে, এবং এই আদালতের আবার অনেকেই সাজাপ্রাপ্ত, তাদের মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত, তারাও এই রাজনৈতিক পরিবর্তনের পরে 2024-এর 5ই আগস্টের পরে খালাস পেয়ে মামলা একদম উড়ে গেছে, তারা এখন সংসদ সদস্য হয়ে আদালতেও আছে। তো যদি পরিণতি এই হয়, মানে রাজনৈতিক সরকারের বা পট পরিবর্তন হলে যদি এমন হয়, তো সামনে যদি এমন কোনো পট পরিবর্তন হয়ে যায়, তখন হাসানুল হক ইনুর সাজা কোথায় যাবে বা কি হবে? পলিটিক্যাল বাস্তবতা তো এটাই শেখাচ্ছে আমাদেরকে, যে যদি বাংলাদেশেও পট পরিবর্তন ঘটে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি এই সাজা থাকবে না, এবং হাসানুল হক ইনু ভাইরা আবার পার্লামেন্টে ফেরত চলে আসবেন, এবং তারা সদর্পে তখন এই যে ক্যাঙ্গারু কোর্টের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা সম্পর্কে সোচ্চারভাবে বলতে পারবেন। বাস্তবতাগুলো, তাদের সাথে কারাগারে কি ধরনের নির্যাতন করা হয়েছে সেই কথাগুলো বলতে পারবেন তারা। তো আমি একটি কথাই আপনার এই আলোচনার মানে প্রশ্নটার পরিপ্রেক্ষিতে আমার বক্তব্যটা হচ্ছে যে দেখেন, রাজনৈতিক বাস্তবতা দিয়ে তো আপনি ইতিহাসকে পরিবর্তন করতে পারবেন না। আপনি এটিএম আজহারকে আপনি খালাস দিয়ে নিয়ে আসলেন, খালাস দিয়ে নিয়ে এসে তাকে আপনি এমপি করলেন, বিরোধী দলীয় নেতা করলেন, আপনি তাকে সেই জায়গা থেকে আপনি আনতে পারবেন, কিন্তু তাই বলে কি ইতিহাস মুছে ফেলা যাবে? যে রংপুরের কসাই বলে বিখ্যাত এটিএম আজহারের নাম কি আপনি ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন? রংপুর টাউন হলে সে নারীদের উপরে যে নির্যাতন করেছে, মুক্তিযোদ্ধাদের উপরে যে নির্যাতন করেছে, সেই কথা তো মুছে যাবে না। যে বিলের মধ্যে মানুষজন তার ভয়ে আতঙ্কে গলা অবধি ডুবে রাত্রেবেলা ছিল তার গ্রামে, সেই কথাগুলো কি মানুষ ভুলে যাবে? গর্ভবতী মহিলাদেরকে আর্মি দিয়ে দেখিয়ে দিয়েছেন। একজন বীরাঙ্গনা আছেন, তিনি রিক্সা চালকের স্ত্রী, তিনি গর্ভবতী ছিলেন, যিনি এই এটিএম আজহারের বিরুদ্ধে PW1 প্রসিকিউশন উইটনেস 1 ছিলেন। সে ভদ্রমহিলা বলেছেন যে এই এটিএম আজহার পাকিস্তানি আর্মিদেরকে নিয়ে তার বাড়িতে গেছেন, যেহেতু তার স্বামী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই কারণে তাদেরকে গিয়ে তিনি বারবার বলেছেন যে আমি কিন্তু গর্ভবতী। তাকে সেখানে যেমন তাকে নির্যাতিত হতে হয়েছে, এবং একই সাথে পরবর্তীতে তাকে রংপুর টাউন হলে নিয়ে যাওয়া হয়েছে। রংপুরের মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা পরবর্তীতে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। সুতরাং এগুলো তো আপনি মুছে ফেলতে পারবেন না, এগুলো মুছে ফেলা সহজ না। এই রংপুর টাউন হল তো রয়ে গেছে, রংপুর টাউন হলের গায়ে, রংপুর টাউন হলে একটা কুয়া আছে, সেই কুয়ার মধ্যে হয়তো এখনো বীরাঙ্গনাদের শাড়ি চুল হয়তো আমরা এখনো পাবো, কিন্তু আপনি যত যাই করেন না কেন, আপনার গায়ের যে কলঙ্ক, সেটা তো আপনি মুছতে পারবেন না, এটা মুছে ফেলা সম্ভব না। এটা জামাত ইসলামী ইতিমধ্যে তারা বুঝে গেছে। যে একদম শেষ পর্যায়ে সেটা হচ্ছে, এই আপনি নিজ আইনের মানুষ এবং যে বিচারকদের কথা বললেন, তাহলে এই ধরনের মামলা এবং এই প্রতিহিংসামূলক যে মামলা, সেই মামলার রায়ের যে ফল, সেগুলোর যে আসলে পরিণতি ভবিষ্যতে যে আসলে ভালো হয় না, বা ফলাফল এক ধরনের এরকম পরিবর্তন হয়ে যায়, এবং এটার পরিণতি যে কি হয়, সেটা কি এখনকার ওই বিচারকরা জানে না, নাকি আপনার কি ধারণা?
আমার ধারণা তারা আসলে ভবিষ্যৎটা নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা করছে না। তারা মনে করছে যে ফর এক্সাম্পল বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না, তারা সেটা মনে করছে। তারা মনে করছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর কখনোই ক্ষমতায় আসবে না, এবং এই পরিস্থিতিতে তারা যতটুকু পারছে রাষ্ট্রীয় যত সুবিধা নেওয়া যায় সমস্ত সুবিধাগুলো তারা নিয়ে নিচ্ছে। আমি আপনাকে একটা জাস্ট কথা বলি, এই রেফারেন্সটা আপনি অন্যভাবেও নিয়ে নিতে পারবেন। যেমন ধর্ম উপদেষ্টা যিনি ছিলেন ইউনূসের সময়, তিনি 85 লাখ টাকার একটা মেডিকেল বিল দিয়েছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কিন্তু 82 লাখ, হ্যাঁ, 82। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি হলেও কিন্তু আপনি এবং আপনার পরিবারের চিকিৎসা বিল কিন্তু ফ্রি। তো আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা বিচারপতি রয়েছেন এখন এই মুহূর্তে বা বিচারক রয়েছেন, তারা কি পরিমাণে হেলথ বিল নিচ্ছেন সেগুলো কিন্তু পরবর্তীতে দেখা হবে। যে এই যে প্রিভিলেজ গুলো তারা এনজয় করছেন, গাড়ির তেল কিভাবে কতটুকু পুরাচ্ছেন, এর প্রত্যেকটা জিনিস তো খতিয়ে দেখা হবে, কয়টা গাড়ি ব্যবহার করেছেন। সুতরাং এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আপনি আপনার নিশ্চয়ই মনে আছে যে ইতিমধ্যে তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ চলে এসেছে যে তিনি 1000-1500 কোটি টাকার ঘুষ নিয়ে তিনি প্রাক্তন আইজিপি কে তিনি যেহেতু রাষ্ট্রপক্ষের সাক্ষী করেছেন এবং তার সাজা কমিয়েছেন, এরকম নাকি তিনি আরো অনেক পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে টাকা খেয়েছেন। তিনি এবং তার যারা রাষ্ট্রপক্ষের টিমের মধ্যে আরো যারা আছেন প্রত্যেকের নামে সে অভিযোগ আছে। একজন প্রসিকিউটর তো ফোনের আলাপ পর্যন্ত ভাইরাল হয়েছে না, সেখানে আরো 5-6 জন প্রসিকিউশনের সদস্যদের ব্যাপারেও সেখানে বক্তব্য এসছে। একজন প্রসিকিউটর পাবলিকলি বলেছেন যে অন্য প্রসিকিউটরদের ঘরে বস্তা ভর্তি টাকা নিয়ে ঢুকতে দেখেছেন। সেগুলোর কি তদন্ত হয়েছে? সেগুলোর কি বিচার হয়েছে? তারা যে শুধুমাত্র রাজনৈতিকভাবে দেশটাকে করাপ্ট করেছে তা কিন্তু না, তারা দুর্নীতির মাধ্যমে টোটাল বিচার ব্যবস্থাকে তারা মানে একটা প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। মানুষের মনে আর বিচার ব্যবস্থা নিয়ে যে আগে যে বিশ্বাসটা ছিল, যে বিশ্বাসটা কি ওনারা ফিরিয়ে আনতে পারবেন? কয়েকদিন আগে বাংলাদেশের একজন স্বনামধন্য একজন অভিনেতা তার গাড়ি নিয়ে পুরান ঢাকায় বাজার করতে গেছে, উত্তরাতে বাজার করতে গেছেন। বাজার করতে যাওয়ার পরে ফিরে এসছেন, এসে দেখেন যে দুই পাশের গাড়ির যে মানে কাঁচটা থাকে, যে আয়নাটা থাকে, লুকিং গ্লাস থাকে দুই পাশে দুটো, এই দুটোই খুলে নিয়ে চলে গেছে। তো উনি পুলিশের কাছে যান নাই, উনি করেছেন কি একটা রিল বানিয়ে ইনস্টাগ্রাম আর ইউটিউবে ছেড়ে দিয়ে বলেছেন, ভাই যে নিয়েছেন আমার গাড়ির এই কাজ আপনি তো না জেনে নিয়েছেন, আপনি যদি আগামী 24 ঘন্টার মধ্যে আমাকে এটা ফেরত দেন, কারণ আমার কালারের সাথে মিলবে না অন্য কিছু লাগালে, আমি এটা আপনার কাছ থেকে বাজারের দামে আবার আমি কিনে নেব। আর যদি কোনো গাড়ির পার্টস বিক্রেতা অলরেডি কিনে থাকেন তাহলে আপনিও আমার সাথে একটু যোগাযোগ করেন, আমি টাকা দিয়ে কিনে নেবো। এবং আমি কথা দিচ্ছি, আমরা পাবলিকলি, আমি স্বামী স্ত্রী আমরা দুইজন, যে আমরা কোনো ভাবে কোনো পুলিশের হুজ্জতে আমরা যাব না এবং আপনাদের নাম কোথাও আমরা বলবো না। তো তাহলে এইভাবে ডিক্লারেশন দিতে হচ্ছে, এবং এর দায় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া, এই যে ক্যাঙ্গারু বিচার প্রক্রিয়া, সেই দায় এই বিচারক থেকে শুরু করে তদন্তকারী কর্মকর্তা সবাইকে নিতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ, ভিকটিম থেকে শুরু করে যিনি আসামি, প্রত্যেকটা মানুষ জানে যে এই দেশে যা কিছু হয় সবকিছু পলিটিক্যালি হয়। এবং আপনার যদি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকে, ইউ আর বিয়ন্ড, মানে আপনি বিশেষ করে এই যে ইউনূস এবং বিএনপি জামাতের সময় এত ধর্ষণ বেড়ে গেছে কেন, এবং সবচেয়ে বড় কথা মাদ্রাসাগুলোতে ধর্ষণ বেড়ে গেছে কেন, এই প্রশ্নটি যখন আপনি জিজ্ঞাসা করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে বর্তমান বাস্তবতা হচ্ছে আপনি জামাত, বিএনপি, আপনি শিবির, আপনি এনসিপি, আপনি এবি পার্টির কেউ হলে আপনি বিচারের ঊর্ধ্বে, আপনি হেফাজতের কেউ হলে আপনার টিকিটিও কেউ ছুতে পারবে না। আপনি যে রুমে আপনাকে ধরা হয়েছে সেই রুমটা দিয়ে আপনি বলতে পারবেন যে এইটি দেশের শ্রেষ্ঠ দিন। ঠিক আছে? জি, ধন্যবাদ। আমি একটু শেষ করতাম, কিন্তু একটা সম্পর্ক প্রশ্ন আপনার কথার মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। আমরা যখন বলি যে পলিটিক্যালি বায়াসড এই বিচার ব্যবস্থা, তো এখানে শুধুমাত্র স্বাধীনতা বিরোধী যে জামাত চক্র তাদের দখলে যেমন ছিল 5ই আগস্টের পর থেকে, তাদের অনেকেই একটা দেখছে যে আবার তারা পদত্যাগ করছে, সরকারি কৌশলী যারা ছিলেন তারা পদত্যাগ করছেন। তো তার মানে এখন তো ক্ষমতায় বিএনপি, তার মানে এখন আদালতে কি বিএনপির প্রভাব, নতুন এই আইসিটির মধ্যেও কি বিএনপি পন্থীদের এটা কেমন আছে, তাদের প্রভাবটা এইসব রায়ে পড়ছে কিনা? শুনেন, বিএনপি কি আসলেই বিএনপি? বিএনপি তো একেবারে আপনি বলতে পারেন যে জামাতের একটা মানে একটু পলিশড ভার্সন হচ্ছে বিএনপি, এবং জামাত তো গুপ্ত হিসেবে আওয়ামী লীগই ছিল, তাই না? আমরা তো এখন জানি। তো জামাত কি আপনার মনে হয় যে বিএনপিতে গুপ্ত হিসেবে নাই? বিএনপির যেসব পলিটিক্যাল লিডার আছে তাদের মধ্যে কয়জন আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের পাচ্ছেন? আপনি মুক্তিযুদ্ধের সপক্ষে কয়জন পাচ্ছেন, এবং 71-এ তাদের পারিবারিক ভূমিকা, তাদের নিজেদের ভূমিকা পরবর্তীতে আপনি সেগুলো যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে তারা আসলে কতটুকু বিএনপির। এখন ধরেন কয়েকজন রিজাইন করছে, এগুলো জামাতে ইসলামের নাটক। কয়েকজনের রিজাইন করে তারা বলছে যে না আমরা রাজনৈতিক প্রেসারে আছি সেই জন্য আমরা চাচ্ছি, কিন্তু আরো অনেকেই ইউনূসের সময়ে যেসব জামাতি লয়াররা প্রসিকিউশন এবং অ্যাটর্নি জেনারেল অফিসে ঢুকে গেছে তারা তো এখন রিজাইন করেন না, তারা তো বহাল তবিয়তে আছেন।
তো যদি তারা বহাল তবিয়তে থাকেন, এবং সবচেয়ে বড় কথা যেসব বিচারকদের নিয়োগ হয়েছে হাইকোর্টে এই জি ইউনুসের সময়, নিয়ার অ্যাবাউট 50+ বিচারককে তিনি নিয়োগ দিয়ে গেছেন, নিয়ার অ্যাবাউট 50 বিচারককে তিনি নিয়োগ দিয়ে গেছেন, এবং একজন বিচারপতি বাদে বা বিচারক বাদে বাকি সবার তিনি কনফার্মেশন তারা দিয়ে গেছেন। তো তাহলে সেই পরিস্থিতিতে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে এই বিচার ব্যবস্থার উপরে আমরা বিশ্বাস রাখতে পারি বা আপনি বিশ্বাস রাখতে পারেন? জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা কথা শুনলেন, বলছিলেন ব্যারিস্টার তাপস কান্তি বল, তিনি বিশদ ব্যাখ্যাটা দিলেন যে হাসানুল্লাহ ইনুকে যে তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, এই রায়ে আসলে কেন কিভাবে এই রায় দেওয়া হয়েছে, এটার পরিণতি কি, এবং বাংলাদেশে বিচার ব্যবস্থা এখন কিভাবে চলছে, সবকিছু নিয়েই তিনি বললেন। আশা করি আপনারা শুনলে হাসানুল্লাহ ইনুর রায়ের বিষয়ে আরো ধারণাগুলো আপনাদের পরিষ্কার হবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার তাপস কান্তি বল, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই নিরাপদে থাকুন।